পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ছায়া প্রকাশনীর যে তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে এসেছি। আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন বা শিক্ষাবিজ্ঞান এই চারটে বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক অবজেক্টিভ আলোচনা করেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে প্রশ্ন আসতে পারে ঠিক সেইভাবেই করা আছে। এছাড়া আমরা ছায়া প্রকাশনীর যে অধ্যায়ভিত্তিক চ্যাপ্টারগুলো, সেই অধ্যায়ভিত্তিক অনুশীলনের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে অনুশীলনীর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তৃতীয় অধ্যায়টা নাগরিকতা আছে এবং এই নাগরিকতার জন্য 7 নম্বর বরাদ্দ আছে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে 7 নম্বর এই নাগরিকতা চ্যাপ্টার থেকে আসবে। এই তৃতীয় অধ্যায়ে নাগরিকতা যে 7 নম্বর আসবে, যেগুলো গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা স্টার করে দিয়েছি। চ্যানেলটা অনেক বড় হয়ে যেতে পারে, ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, এর জন্য আমরা এই যেগুলো প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে তোমরা করে নিও, যেগুলো দরকার সেগুলো আমরা একটু আলোচনা করে দেব। দেখো, 4 নম্বরটা হলো নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। এটা ল্যাস্কি বলেছেন। এবার পঞ্চম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নাগরিকতা অর্জন করা যায় দুভাবে, একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে কৃত্রিম। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হচ্ছে নাগরিক। যারা সাতেরটা দেখো, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক। 8এরটাও খুব গুরুত্বপূর্ণ, 9এরটাও গুরুত্বপূর্ণ, 10এরটাও গুরুত্বপূর্ণ। তোমরা উত্তরগুলো দেখে নিও। 11টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমানে কোনো ভারতীয় দম্পতির কোনো শিশু জন্মগ্রহণ করলে তাহলে রক্তের সম্পর্কের নীতি অনুসারে সে ভারতীয় নাগরিক, কিন্তু জন্মস্থান নীতি অনুসারে সে হবে ব্রিটিশ নাগরিক। এরকম সমস্যার সমাধান হওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় যে কোনো একটি দেশের নাগরিকত্ব অর্জন করতে পারে। 12টা দেখো, 13, 14টা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি আছে আর্জেন্টিনায়। এবার দেখো 16টা দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো রাষ্ট্রের একটি বিশেষ নাগরিক, একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে এবং শেষোক্ত রাষ্ট্র তা মঞ্জুর করলে ওই ব্যক্তি যে নাগরিকতা অর্জন করে তাকে বলা হয় ব্যক্তিগত নাগরিকতা। 17টাও দেখো, 18, 19, এই 17, 18, 19, 20 এই চারটের মধ্যে কিন্তু একটা আসতেই পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। 22এরটা নাগরিকতা কথাটি সংজ্ঞা প্রদান করা হয়েছে কোনোটিতেই নয়, বা 23এরটা খুব গুরুত্বপূর্ণ। 25এরটা দেখো, এটা পরীক্ষায় খুব আসার সম্ভাবনা আছে। পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 6 এবং 7 নং ধারায়। 27এরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আগে ভালো করে করবে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে কিন্তু যে 40 নম্বরের যে তোমাদের লেখা পরীক্ষা হবে তার মধ্যে 60% হবে খুব নর্মাল কোশ্চেন, অর্থাৎ 60% মানে 24 নম্বর। 30% একটু কঠিন হবে, অর্থাৎ 12 নম্বর, অর্থাৎ 36 নম্বর হলো, আর বাকি 10% একটু বেশ কঠিন, অর্থাৎ 4 নম্বর। আমরা এই 36 নম্বরের দিকে গুরুত্ব দিয়েছি। স্টারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইগুলো আসার সম্ভাবনা কিন্তু আগে বেশি। তা যাই হোক, এছাড়া যে 4 নম্বরের জন্য যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কোশ্চেনগুলো যদি পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই 40ই কমন পাবে। এছাড়া আমরা পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেলে যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন বা
শিক্ষাবিজ্ঞানের যে অধ্যায়ভিত্তিক অবজেক্টিভ, সেই অবজেক্টিভগুলো দেওয়া আছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেরকম প্রশ্ন বলেছে, অর্থাৎ যেভাবে আসতে পারে ওই যে 60%, 30%, 10% সেইভাবেই করে দেওয়া আছে। যেগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ 90%-এর মধ্যে যেগুলো পড়বে সেগুলো স্টার্ট দেওয়া আছে বা গোল করা আছে পেন্সিল দিয়ে, এবং বাকি 10%-এ সেগুলো গোল করা বা কিছু করা নেই। এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই খুবই ভালো রেজাল্ট করবে। এখানে বিবৃতিটা দেখো, তো আগেও বলেছি 4টে বিবৃতি আছে। 4টে বিবৃতির মধ্যে কোনোটা সত্যি বা কোনোটা মিথ্যা। এবার এখানে দেখো প্রথমেরটা আমি একটু বলে দিই। ল্যাস্কির মতে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগের ক্ষমতা। এটা একদম ঠিক আছে বিবৃতি। 2 নম্বর বিবৃতি, মিলারের মতে রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে। একদম ঠিক আছে। সিএরটা দেখো, মার্ক্সের মতে ন্যায়। 3এরটা দেখো বিবৃতি সি, মার্ক্সের মতে ন্যায় প্রশাসনে যে অংশগ্রহণ করে এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয়। এটা বিবৃতিটা ঠিক নয়, অর্থাৎ মিথ্যা। ডিএরটা দেখো, শ্রেণী বা শাস্তির মতে সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে। এটা সত্যি, অর্থাৎ এ, বি আর ডি সত্যি এবং সি মিথ্যা, অর্থাৎ সি অপশনটা যাচ্ছে উত্তরে। 2এরটা দেখো, এখানে দেখো এর অপশনটা ঠিক। 3 নম্বরটা দেখো বিবৃতি, আমি সময় বেশি লাগবে বলে আর করছি না, তোমরা দেখে নাও। এখানে দেখো সি অপশনটা ঠিক, অর্থাৎ এ, বি আর ডি এই 3টি বিবৃতি সত্যি আর সি বিবৃতিটা হচ্ছে মিথ্যা। এখানে 4এর বিবৃতিটা দেখো, এ, বি, সি 3টি বিবৃতি সত্যি, ডিটা মিথ্যা, অর্থাৎ এ অপশনটা উত্তর। 5এরটা দেখো, এ, সি আর ডি সত্যি, বি হচ্ছে মিথ্যা, অর্থাৎ সি অপশনটা যে উত্তর, অর্থাৎ এ, সি, ডি সত্য আর বি মিথ্যা। 6এরটা দেখো যে এ, বি আর ডি হচ্ছে সত্য আর সি হচ্ছে মিথ্যে। 7এরটা দেখো, সি বিবৃতিটা দেখো, এ, বি আর সি এই 3টি বিবৃতি সত্যি আর ডি হচ্ছে মিথ্যা, অর্থাৎ সি অপশনটা কিন্তু উত্তর। 8এরটা দেখো, এ, বি, সি এই 3টি বিবৃতি সত্যি আর ডি মিথ্যা, অর্থাৎ সি অপশনটা উত্তর। 9এরটা দেখো যে এ, বি আর সি সত্যি, ডি মিথ্যে, অর্থাৎ সি অপশনটা উত্তর। আবার বলছি, এ, বি আর সি এই 3টি বিবৃতি সত্যি আর ডি বিবৃতি হচ্ছে মিথ্যা। এবার দেখো স্তম্ভ মেলানো। প্রথম স্তম্ভটা দেখো, সংবিধানের 6 নং ধারা কি বলা হয়েছে। সিএরটা দেখো, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদান সম্পর্কিত বিষয়। সংবিধানের 7 নং ধারায় কি বলা হয়েছে, 1947 সালে 1 মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের বিষয়ে। 3এরটা দেখো স্তম্ভ 3, সংবিধানের 11 নং ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা। 4এরটা দেখো, সংবিধানের 9 নং ধারা ভারতীয় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার দেখো 2 নম্বর স্তম্ভটা, এই সি উত্তরটা ঠিক, তোমরা দেখতেই পাচ্ছ। 3 নম্বর স্তম্ভটা দেখো, ডি অপশানটা ঠিক, এছাড়া ক্রস করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে কাজেই আমরা অত পড়ে বলছি না, তোমরা একটু দেখে সঠিক উত্তরটা দাগ দিয়ে দেখো। 4 নম্বর স্তম্ভটা দেখো, সি অপশানটা ঠিক, আর 5 নম্বরের ইয়েরটা দেখো, স্তম্ভটা দেখো, সি অপশানটা উত্তর। এইবার দেখো কেস বেস টাইপ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তাতে 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা ঠিক হবে সেটাই দেখো। প্রথমেরটা দেখো, পিতামাতার নাগরিকতা যে দেশেই হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলেই তাকে, অর্থাৎ ওই শিশুটিকে
সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয়। তবে দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে। এর জন্য নাগরিকতা অর্জনে কোন নীতি অনুসরণ করা হয়েছে? দ্বৈত নাগরিকতার নীতি। অর্থাৎ শিশু দুটো দেশেরই নাগরিকত্ব পাবে। তার যখন 18 বছর হবে সে সিদ্ধান্ত নেবে কোন দেশে সে নাগরিকত্ব গ্রহণ করবে। দ্বিতীয়টা দেখো, একজন শিশু বাবা মায়ের দুজনে দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি ওই দুই দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনে কোন নীতি অনুসরণ করা হয়েছে? দ্বৈত নাগরিকতা। অর্থাৎ বাবা এক দেশের বা মা এক দেশের, অর্থাৎ বাবা মা দুজনে আলাদা দেশের। আচ্ছা, এবার বিবৃতি ব্যাখ্যা আছে। দেখো, বিবৃতি আছে কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং ওই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিদের নাগরিক বলা। একদম ঠিক। যুক্তি দেখো, নাগরিকতা আত্মবিকাশের উপযোগী সর্বপ্রকার অধিকার ভোগ করে এবং এইসব অধিকার ভোগের বিনিময়ে সে কতগুলি কর্তব্য পালন করে। এটাও ঠিক। অর্থাৎ এ আর আর দুটোই ঠিক। অর্থাৎ এ মানে বিবৃতি, আর হচ্ছে যুক্তি, দুটোই ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ এ অপশনটা কিন্তু সঠিক উত্তর। এবার 2 নম্বর বিবৃতিটা দেখো, দ্বৈত নাগরিকতা বিশ্বব্যাপী গতিশীলতা বৃদ্ধি করে এবং এর ফলে দেশে দেশে অন্তর্বর্তী সংযোগ বৃদ্ধি পায়। যুক্তিটা কি? কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে সে যুগপৎ একাধিক রাষ্ট্রের আইনি ব্যবস্থা সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এখানে এটা সত্য কিন্তু যুক্তিটা মিথ্যা, অর্থাৎ আর মিথ্যা, অর্থাৎ সি অপশানটা ঠিক। তা পড়া বিষয় পক্ষ থেকে আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে 3য় চ্যাপ্টার, সেই 3য় চ্যাপ্টার অনুশীলনীর অর্থাৎ নাগরিকতা চ্যাপ্টারটা অনুশীলনীর সমস্যার সমাধান করলাম। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। এবং তোমাদের যদি কোনো কিছু দরকার হয় আমাদের বলো, আমরা আমাদের যে দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এছাড়া আমরা যে কোশ্চেনগুলো তোমাদের দিয়েছি, যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে সেইভাবেই কিন্তু দেওয়া আছে। তোমরা যদি আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 11 বা 12 যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স বা শিক্ষাবিজ্ঞান অবজেক্টিভগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা পুরো 100%ই কমন পাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এটা বলতে পারি সবগুলো অবজেক্টিভ খুব ভালো করে করতে হবে। এর জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। বিল গেটসের সেই কথা, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে তিনি কিন্তু কখনোই ব্যর্থ হতে দেখেননি। তিনি কেন? বাস্তবিক পক্ষে যারা পরিশ্রমী তারাই জীবনে সফল হয়, সফলতা তাদের থেকে কখনোই দূরে থাকে না। বা 3 ইডিয়টস একটা বিখ্যাত খুব ভালো বই, আমির খান সেখানে বলেছে কাবিল বানো কামিয়াব ঝাঁক বানকে পিছে দৌড়েগি। অর্থাৎ তোমরাও যদি ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, তাহলে অবশ্যই পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করবে। 13 সেপ্টেম্বর তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু। তোমরা ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট হবে। পরের বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই।